আমার মা বাবা আমার আত্মীয় স্বজন কেউ মারা গেলে লাশটা যে ধোয়া হবে কোনো আধুনিক গোসল করা নাই ছিল না, সেই কাঠের মধ্যে ফালাইয়া ধোয়ানো হইতো লাশ। আমরা চিটাগং মেডিকেলকে আবেদন করলাম আমরা একটা আধুনিক লাশ গোসলখানা করবো। তৎকালীন ডিরেক্টর সাহেব অনুমোদন দিলেন। আমরা আমাদেরকে একটা খালি জায়গা দিয়েছে, সেই খালি জায়গার মধ্যে ঘর নির্মাণ করেছি, ইকুইপমেন্ট আধুনিক ইকুইপমেন্ট গুলো আমরা দিয়েছি, একদম আধুনিক টেবিল থেকে শুরু করে গর্ভাইটা থেকে সব দিয়েছি। যে মুহূর্তে সাইনবোর্ড লাগিয়েছি শেষ স্পর্শ নাম দিয়ে একটা লাইন নিচে আমরা লিখে দিয়েছিলাম গরিব দুস্থদের জন্য কাফন সহ সম্পূর্ণ বিনামূল্যে। এই সাইনবোর্ড লাগানোর পর পরে শুরু হয়েছে চ্যালেঞ্জ। বাধা দিয়েছে কে জানেন? আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। পার্শ্ববর্তী মসজিদের ইমাম মসজিদ আসে বাধা দেয়। আপনারা তো অনলাইনে দেখেছেন একদিন ইমাম সাহেব সাতটি মসজিদে যেতেন, 3 মাস উনি সাতটি মসজিদে গিয়ে ওই মসজিদটা পানি দিছে, মসজিদে দাঁড়ায় দাঁড়ায় আজান দিতেন, আবার সাঁতার কেটে চলে আসতেন। আমি সেই জায়গায় গিয়েছি মানুষকে খাওয়ানোর জন্য, মেহমানকে নতুন করার জন্য। আমি দেখছি কি জুমার দিন মানুষের নামাজ পড়তে গিয়েছে 40-50 জন মুসলিম মসজিদে, এক কোমর হচ্ছে একটু কোম্পানি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, রুকু সিজদা করার কোনো জায়গা নেই। আমরা তখনই বাংলাদেশের প্রথম বাসভবন মসজিদ, এই নৌকা মসজিদ, মসজিদ নাম দিয়েছিলেন মসজিদ নোয়ার ইসলাম, এটা কাজ করতে শুরু করি। তৎকালীন চেয়ারম্যান ও গত সরকারের ওই চেয়ারম্যান ছিল ক্যাডার, উনি খবর শুনে বলছেন এই মসজিদ এখানে করা যাবে না, তারপরে এই মসজিদ করবেন, মসজিদ ভাইরাল হবে, এই মসজিদ এখানে করা যাবে না, ডিজির কাছ থেকে অনুমতি নেন, এর কাছ থেকে অনুমতি নেন, অনেক কাহিনী আমাদের করেছে, কিন্তু আমরা থেমে থাকিনি। ও বিশুদ্ধ হচ্ছে। আমি এই 5টা চালের জন্য ডকুমেন্ট জমা দিয়েছি, কিন্তু চালগুলো যে বিতরণ করেছি কোনো রিপোর্টিং নেই, কোনো কারা দিলাম কোনো রিপোর্টিং নেই। সেজন্য আজকে আমি আবার নতুন করে প্রস্তাবটা দিয়েছি, মাননীয় ডিসি মহোদয় আপনি দেন বিতরণ করেন, কিন্তু সাথে সাথে স্থানীয় লোকাল একটা এনজিও বা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে অ্যাসাইন করে দেন যে আপনি যে বিতরণ করতেছেন 10 কেজি করে চালাই যেতে দিবেন, তার একটা আইডি কার্ড নেন, তার একটা মোবাইল নাম্বার নেন, ইনফরমেশন কালেক্ট করেন, আপনি ডিসি অফিসে এনজিও সেলে জমা দেন। তো ওখান থেকে সরকারও দেখবে যে এই এলাকাতে কি কাজ হয়েছে, কারাগার উপকার ভূমি, না হলে আপনি সারা বছর মানুষেরা দিলেন, মানুষ আমরা তো কিছুই পাইনি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিএন টিভির নিয়মিত টক শোতে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা পৃথিবীতে অনেক মানুষ দেখেছেন, যাদের মধ্যে কিছু মানুষ আছে আসলে মানুষের ভালোবাসায় নিঃস্বার্থভাবে কাজ করতে পছন্দ করে। আজকে আমাদের মাঝে এমন এক মানুষকে আপনাদের সাথে পরিচয় করে দিতে চাই। তিনি হলেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, চট্টগ্রাম এনজিও কমিটির প্রধান, তিনি আর কেউ নন প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন। আর পুরোটা সময় ধরে আপনাদের সাথে আছে আমি মিজান। আমরা এখন সরাসরি ওনার সাথে যাব এবং ওনার আসলে বিস্তারিত আমরা আসলে জানতে চাইবো। কেমন আছেন আপনি? আসলে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আপনাকে এবং আপনার সিএন টিভির সকল ভিউয়ার্সকে স্বাগত। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে আসলে আপনার কাছে যে প্রশ্নটা আমি জানতে চাই সেটা হলো আসলে আপনি আলহাজ শামসুল হক ফাউন্ডেশন, আসলে শামসুল হক উনি কি? আসলে শামসুল হক সাহেব ছিলেন চট্টগ্রাম শহরের নীরব একজন দানবীর ব্যবসায়ী মানুষ, গোপনে সেবা করতেন, মানব সেবা করতেন। উনি চিটগাং অনেক স্কুল কলেজ মাদ্রাসা এডুকেশন জড়িত ছিলেন। উনি আমার বাবার শ্রদ্ধেয় পিতা। 2012 সালে উনি ইন্তেকাল করেন। আচ্ছা, তাহলে শামসুল হক হলো আপনার ফাদার। ঠিক আছে। আচ্ছা, আপনার যে আসলে শামসুল হক ফাউন্ডেশন কখন গঠন করছেন এবং আসলে এর উদ্দেশ্যটা প্রথম কি ছিল, এবং এখন অবধি আমরা দেখছি আসলে মানব সেবার কাজে আপনারা নিয়োজিত আছেন, কখন গঠন হয়েছে, তখন আপনাদের কি উদ্দেশ্য ছিল বা এখন কি উদ্দেশ্য নিয়ে কাজ করছেন? দেখুন, এটা অফিসিয়ালি যে কখনো এনজিও রেজিস্ট্রেশন যেটা এখন হয়েছে, কখন যে এনজিও করবো, এটা আমাদের কখন কোনো ধরনের পরিকল্পনাই ছিল না। 2006 সাল থেকে চট্টগ্রাম শহরের চাঁদগাঁও থানাতে গোলাবাই নাজির পাড়া আলমোহার মহিলা মাদ্রাসাতে আমরা একটা মেডিকেল ক্যাম্প করতাম। মাসের প্রথম হলো চক্ষু ক্যাম্প। আচ্ছা আচ্ছা, চক্ষু ক্যাম্প করতাম, খতনা ক্যাম্প, ব্লাড গ্রুপ টেস্ট অ্যাড হইলো। আচ্ছা আচ্ছা, 2016 পর্যন্ত আমরা সেবাটা খালি চাঁদগাঁও থানার মধ্যে সীমাবদ্ধ ছিল। মাঝে মধ্যে রমজানে কিছু ইফতার সামগ্রী বিতরণ করতাম, কলসি বিতরণ করেছি, মশারি বিতরণ করেছি, ছোটখাটো কিছু কাজের মধ্যে ছিলাম। 2016 সালে প্রথম আমরা চট্টগ্রাম শহর থেকে বেরিয়ে আমরা যাত্রা করি রাঙ্গামাটিতে, একটা পাহাড় দশ হয়েছিল, আপনার মনে আছে? সেই পাহাড় দশ আমরা অংশগ্রহণ করি। একই সাথে রোহিঙ্গাতে 2017 সালে যে রোহিঙ্গা ফ্লাক্স হয়, সেবারে আমরা প্রথম কাজটা চট্টগ্রাম থেকে একটু বাইরে আমরা করি। এই রোহিঙ্গা ক্যাম্পে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে প্রথম দিন আমাদের কাজগুলো তৎকালীন সেনাবাহিনীর খুব উৎসাহিত করেছেন, প্রশংসিত করেছেন। ফরচুনেটলি আনফরচুনেটলি মাস 2 যাওয়ার পরে ওনারা একদিন আমাদেরকে জানালেন যে আপনাদের কাজগুলো খুব ভালো লাগছে, এতদিন পর্যন্ত প্রতি সপ্তাহ আপনারা এনজিও কোঅর্ডিনেশন মিটিং এ অংশগ্রহণ করতেন। বালুখালী ক্যাম্পে আমরা বেশ কয়েকবার কাজ করেছি। বালুখালী ক্যাম্পটা আমার হাতেই গড়া, বিভিন্ন এনজিওর সাথে আপনারা কোঅপারেশন করেছেন। সপ্তাহে কোঅর্ডিনেশন মিটিং এ আপনারা অংশগ্রহণ করতেন, কিন্তু আনফরচুনেটলি আমরা আপনাদের ইনভাইট করতে পারছি না। কেন? আপনাদের এনজিও অনুমোদন নাই, আপনাদের রেজিস্ট্রেশন নাই। আচ্ছা আচ্ছা, সেই প্রথম আমরা রেজিস্ট্রেশনের বিষয় জানতে পারি যে রেজিস্ট্রেশন লাগবে। যেহেতু বাবা হাতে কলমে শিখিয়েছেন, বাবার নাম একটা ফাউন্ডেশন নাম দিয়ে ব্যানার সদস্য হিসেবে ছিলাম। আচ্ছা আচ্ছা, তারপর আমরা 2017 সালের অক্টোবরে
সেই কক্সবাজার রুকিয়া থেকে ব্যাক করে চিটংয়ে আমরা আরজেসি রেজিস্টার জয়েন্ট স্ট্রোকে আবেদন করি। আলহামদুলিল্লাহ সেখানে দীর্ঘ 3 মাস পরে এনএসএ তদন্ত করে 2018 সালের জানুয়ারির 18 তারিখ আবাস শাবরক ফাউন্ডেশনের জয়েন্ট স্ট্রোতে উদ্বোধন হয়। এরপর আমরা যতটুকু মনে পড়ে 2018 সালের জানুয়ারির লাস্টে আমি আমেরিকাতে গিয়েছিলাম। আমেরিকার আমাদের শুভাকাঙ্ক্ষী ভাইরা জানাচ্ছেন আপনাদের কাজগুলো খুবই ভালো লাগে, আপনারা অনেক ভালো কাজ অ্যাপ্রিশিয়েট করছে সবাই, কিন্তু আনফরচুনেটলি আমরা আপনাদের সাথে কোনো ধরনের ফান্ড দিতে পারবো না। কেন? যে আপনাদের এনজিও নাই। তো এর আগে যদি আমরা এনজিও বলতে বুঝতাম মানুষজনকে লোন টোন দিয়ে কিস্তি দেই, এত পর্যন্ত এনজিও জ্ঞান আমাদের সীমাবদ্ধ ছিল, বিস্তারিত আমরা জানতাম না। তো আলহামদুলিল্লাহ আমি 2018 সালের ফেব্রুয়ারিতে আমেরিকা থেকে ব্যাক করে মার্চে এনজিও গুলোতে যাই এবং এনজিওর জন্য আবেদন করি। দীর্ঘ 1 বছর পরে 2019 জোনে 3 তারিখ আমরা মাননীয় প্রধানমন্ত্রী থেকে ওই সময়ে আমরা এনজিও অনুমোদিত হয়। আপনাদের এখন যে টোটাল সার্কেল আপনারা কয়জন কাজ করছেন? এখন আমাদের টোটাল অফিসিয়াল স্টাফ হচ্ছে 35 জন। আলহামদুলিল্লাহ আমাদের চিটং কাজ চলতেছে, সিলেটে কাজ চলতেছে, তারপর সাতক্ষীরাতে কাজ চলতেছে, এবং দেশে আরো কিছু আনুষঙ্গিক জেলার মধ্যে কাজ চলতেছে, ঢাকার মধ্যে কাজ চলতেছে। আবার কখনো যদি আমরা কোনো একটা প্রজেক্ট আমরা ডেভেলপ করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই প্রজেক্টে আবার কিছু এক্সট্রা মানুষজন যুক্ত হয়ে যান। আপনারা যখন কোনো প্রজেক্ট ঘোষণা করেন, যে কোনো প্রজেক্ট আসলে থাকে, আমরা দেখেছি আসলে সবজি বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, অনেকগুলো প্রজেক্ট আপনারা ঘোষণা করেন, যেগুলো নন গভর্নমেন্ট যে অর্গানাইজেশন, যেগুলো এনজিও বলতে আমরা যেগুলো বুঝি আসলে ওয়ার্ল্ড ওয়াইড কিছু এনজিও প্রোগ্রাম আছে, ওরা কি আপনাদেরকে সাপোর্ট দেয় কিনা, ওরা আপনার সাথে সমন্বয় করে কিনা? দেখুন, আমি এনজিও চেয়ারম্যান হিসেবে আমি পরিচয় করে দিচ্ছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি একজন ক্ষুদ্র মাঠ কর্মী। মাঠে ময়দানে কাজ করে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল আমি ঘুরে ফিরে বেড়াই। এই ধরনের ঘুরতে ফিরতে গিয়ে যে প্রবলেম গুলো আমাদের সামনে আসে, আমরা চেষ্টা করি সেই প্রবলেম গুলোকে ইনস্ট্যান্ট কিভাবে সমাধান করা যায়। এনজিওর ভাষা পরবর্তী বুঝতেছে এটা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস বলে, ফিল্ড অ্যানালাইসিস। তো আমাদের অ্যানালাইসিসটা হয় তাৎক্ষণিক, এই চোখ দিয়ে আপনি যা দেখতেছেন উনি যা দেখতেছে আমিও তা দেখি, বাট আমি একটু দেখি এটা সমাধানটা কিভাবে করা যায়। সেজন্য আপনি যে কথাগুলো বলছেন, যে তরকারির বিতরণের যে একটা প্রোগ্রাম, আপনার হয়তো মনে আছে গত কয়েক মাস আগেই অন্তর্বর্তীকালে সরকার গঠিত হওয়ার পরে অসাধু কিছু ব্যবসায়ী, যেহেতু বিজনেসের কোনো কন্ট্রোল ছিল না, তারা যার যেরকম ইচ্ছে মতো দাম বাড়িয়ে বিক্রি করছে। আমাদের দুইটা অর্গানাইজেশন কিছু উদ্যোগ নিয়েছিল ভর্তুকি মূল্যে বিক্রি করবেন। আমার কাছে একটু লাগলো ভর্তুকি মূল্যে তো আমাদের অনেক ভাইয়েরা এটা নিতে নাও পারেন, কারণ উনি একটা হয়তো মধ্যবিত্ত পরিবারের মানুষ হইতে পারেন, দুটো একটা ইনকাম করেন, কারো ভর্তুকি নিয়ে কারো দান এত চলতে অভ্যস্ত না, এগুলো তো লাগতে পারে। বাট আমরা তখন একটু উদ্যোগ নিলাম, আমরা যে জিনিসটা এইভাবে করি, যেই দামে আমরা কিনছি ওই দামে বিক্রি। হ্যাঁ, সেজন্য আমাদের ওই ব্র্যান্ডের নাম ছিল ক্রয় মূল্যে বিক্রি। মানে আপনার তখন উদ্দেশ্য ছিল কি আসলে সিন্ডিকেট কি? রাইট। ওখানে দেখা যাচ্ছে যে একটা বিশাল সিন্ডিকেট জড়িত হয়ে গিয়েছে অসাধু ব্যবসায়ীদের কারণে। আমরা যখন ডিক্লার দিলাম ক্রয় মূল্যে বিক্রি, তখন আলহামদুলিল্লাহ কথাটাই যেটা বলেছিলাম আমরা সাড়া পেয়েছি। শুধুমাত্র এতে সীমাবদ্ধ নয়, আমরা তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, এই আইডিয়াটা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের হাজারো স্বেচ্ছাসেবী সংগঠন আমাদেরকে নক করেছে, ইনবক্স করেছে, এবং এই আইডিয়া দিয়ে তার নিজ নিজ এলাকার সেবা দিয়েছে ক্রয় মূল্যে বিক্রি। আলহামদুলিল্লাহ, যার কারণে সিন্ডিকেট আর থাকতে পারেনি এবং সাধারণ মানুষ তার 16 টাকার মধ্যে তরকারি দামটা পেয়েছে। এটা একটা এক্সাম্পল প্রজেক্ট। এই ধরনের প্রতি মুহূর্তে আপনি দেখবেন আমাদের প্রজেক্টগুলো অ্যানালাইসিস করেন, অধিকাংশ প্রজেক্ট হচ্ছে আমরা হাঁটতে গিয়ে দেখি, আল্লাহর কাছে সাহায্য কামনা করি, এবং যত ভালো প্রজেক্ট আমরা মনে করি সকল ভালো কিছু আল্লাহর পক্ষ থেকে, ভুলভ্রান্তি হলে আমাদের পক্ষ থেকে। ঠিক আছে, আপনি তো বাংলাদেশের পাশাপাশি আমরা দেখেছি আসলে ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু আপনার বিভিন্ন ধরনের সহযোগিতা করে থাকেন। আমরা দেখছি গাজায়, ফিলিস্তিনে যে আপনার যে ধরনের একটা সহযোগিতা করেছেন, ত্রাণ, খাদ্য, আসলে একটু স্মৃতিচারণ যদি করতেন, আসলে কেমন সময়টা কেমন ছিল? আমাদের ধর্মের মধ্যে বলা হচ্ছে পৃথিবীর সকল মুসলমান একটা শরীরের মতো। আমার শরীরের এই হাতে যদি ব্যথা হয়, আমার মাথার মধ্যে ব্যথার অনুভব করতে হবে। আমার শরীরে পায়ে যদি ব্যথা হয়, আমার দিলে ব্যথার অনুভব করতে হবে। গাজা বলেন, আফ্রিকা বলেন, ইন্ডিয়া বলেন, কাশ্মীর বলেন, যেখানে আমার কোনো মুসলমান ব্যথিত হবে, আমার সেই ব্যথার অনুভব করতে হবে। আমার মনে হয় আমার ইমানটা টোটাল, আমার দেশের মানুষজন যেরকম ব্যথিত হলে আমি ব্যথা অনুভব করবো, সেরকম গাজার ভাইয়েরা যখন ইতিহাসের স্মরণকালের ভয়াবহ হামলার নির্যাতন শিকার হয়েছে, তখন আপনাদের সকলের মতো আমারও মনটা ব্যথিত হয়েছে। বাট আমি চেষ্টা করছিলাম ওনাদেরকে কিভাবে হেল্প করা যায়। আমরা আছি বাংলাদেশে, ওরা আছে গাজাতে, প্যালেস্টাইনে, হাজার মাইল দূরে। আমরা কি করতে পারি? ওর পাশে রয়েছে ইজিপ্ট। তখন আমরা চেষ্টা করলাম ইজিপ্টের আমাদের বেশ কিছু ভাইরা রয়েছেন, আল আজহার
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন বা ইজিপ্টে কাজ করেন, আমি ওদের সাথে যোগাযোগ করেছি। কিন্তু দেখা যাচ্ছে যে প্রথম দিকে ওনারা জানতেন না কিভাবে সহযোগিতাগুলো করবে। হ্যাঁ, তখন আমি করলাম কি, আমার একটু মনে পড়ছে আমার একজন মায়ের কথা, শ্রদ্ধেয় মায়ের কথা। আমি একজন নীরব দানবীর ফাউন্ডেশন, আজকে গোপন কথা ফাঁস করতেছি দোয়ার জন্য শুধুমাত্র। সেটাই। তো উনি আমাকে বলে রেখেছিলেন যদি তুমি কখনো গাজার ভাইদের সহযোগিতার কোনো সুযোগ পাও আমারে জানাইও। আমি তখন আমার এই শ্রদ্ধেয় মাকে জানালাম যে আমি গাজায় যাচ্ছি চাই। আমি দেখেছি এর আগে সেবা দেওয়ার জন্য গিয়েছিলাম মরক্কোর কিছু ভাইরা বলেছেন ওনারা গাজাতে ভালো, ওনাদের লিঙ্ক রয়েছে। তো এই মরক্কোর ভাইদের সাহসের উপর ভিত্তি করে আমার এই মায়ের যে সহযোগিতা উনি দিয়েছেন ওইটার উপর ভিত্তি করে আমি ইজিপ্টে চলে যাই। ইজিপ্টে চলে গিয়ে ওখানে ডকুমেন্টেশন গুলো আমরা দেখে শুনে দেখি ইজিপশিয়ান গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলোর সাথে পার্টনারশিপ করে সহযোগিতা গাজাতে ওই সময় পাঠানো যাচ্ছে। তখনই আমরা সাথে সাথে ইজিপশিয়ান ফুড ব্যাংক, ইজিপশিয়ান ইউথ কাউন্সিল নামে দুটো অর্গানাইজেশন, ইজিপ্টের রেজিস্টার্ড অর্গানাইজেশনের সাথে আমরা পার্টনারশিপ করে আমরা এই ইজিপ্ট থেকে গাজাতে সহযোগিতাগুলো পাঠানো শুরু করি। পরবর্তী আল আজহার ইউনিভার্সিটির সাথেও আমরা পার্টনারশিপ করেছি, ওদের মাধ্যমে মালামাল পাঠিয়েছি। তাহলে কাছে শুকরিয়া আদায় করছি, আমাদের এই দেখানো পথটা অনেকেই সাধুবাদ জানিয়েছেন এবং আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগিয়ে এসেছেন। ওনারাও আজহার বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে গাজাতে কার্যক্রম শুরু করেছেন। যদিও আপনার সঙ্গে জ্ঞাতাতে জানিয়ে রাখছি বর্তমানে কিন্তু ওই পথটা বন্ধ। রাফা যে সীমান্তটা ছিল, রাফা সীমান্ত কিন্তু গত 7-8 মাস ধরে বন্ধ রেখেছে ইসরায়েলে। তো এখন গাজাতে কাজ করতে চাইলে শুধুমাত্র আপনার গাজাতে রেজিস্টার্ড অর্গানাইজেশন গুলোর সহযোগিতায় আপনার কাজ করতে হবে। প্যালেস্টাইনে রেজিস্টার্ড অর্গানাইজেশন গুলোর সহযোগিতায় কাজ করতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের ওখানে পার্টনারশিপ হয়েছে প্যালেস্টাইনে এবং আমাদের সরাসরি লোকজন এখন কিন্তু গাজাতে কাজ করতেছে। একই সাথে যারা ওই সময় গাজা থেকে ইজিপ্টে হিজরত করতে বাধ্য হয়েছে সেই ধরনের অনেকগুলো পরিবারকে আমরা সহযোগিতা করছি। তারপর স্বপ্ন দেখছি আমরা, আপনারা জানেন আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি গাজার বাচ্চাদের জন্য আমরা এতিমখানা করবো। আচ্ছা। আমি গত সরকারের কাছে প্রস্তাব দিয়েছিলাম যে আপনারা তো অনেক কাজ করছেন, লাখো লাখো রোহিঙ্গাকে আপনারা আশ্রয় দিয়েছেন, 100টা বাচ্চাকে আমরা বিদেশ থেকে গাজা থেকে আনতে পারি না? 100টা বাচ্চা, এতিম বাচ্চা যাদের মা নাই বাবা নাই, যুদ্ধে শহীদ হয়ে গেছে, এই বাচ্চাকে আমরা আনতে পারি না? আমরা 100টা বাচ্চা আনার জন্য একটা উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু আমি একটু ইন্টারফেয়ার করি, আপনারা যখন যান সরকার আপনাদেরকে আসলে তো অর্থনৈতিক একটা ব্যাপার সেবার, সরকার কি সেক্ষেত্রে আপনাদের কোনো সাপোর্ট করে কিনা? সরকার অর্থনৈতিকভাবে এ ধরনের সাপোর্ট করার সরকারের কিছু সীমাবদ্ধতা রয়েছে। সরকার আপনাকে প্রথমত দিবে লজিস্টিক সাপোর্ট, ডকুমেন্টেশন, অনুমতি, পারমিশন যেগুলো রয়েছে ওগুলো গভর্নমেন্ট সাপোর্ট দিবে এর প্রাথমিকভাবে। কিছু কিছু ভাবে সরকারের পক্ষ থেকেও কিছু সহযোগিতা ওখানে পাঠানো হয়েছে। আমরা যতটুকু দেখি যে বাংলাদেশে অনেক সহযোগিতা কিছু বিতরণ হয়েছে জেনেছি, বাট কোথায় ওই সময় কারা কিভাবে বিতরণ করেছে আমাদের কাছে কোনো ছবি নেই। আমরা দেখেছিলাম তৎকালীন অ্যাম্বাসেডর সাহেব জাস্ট খালি হস্তান্তর করতেছে এতটুকু, কিন্তু এই জিনিসগুলো বেনিফিশিয়ারির কাছে গিয়েছে কিন্তু আমরা জানি না। আমরা আশা করতেছি ওগুলো গিয়েছে, যেহেতু রেড ক্রিসেন্টের একজন কর্মকর্তা ওনারা হস্তান্তর করেছেন ওইদিকে যাওয়ার কথা। তো সরকার আমাদেরকে যেটা করবে সেটা হচ্ছে প্রাথমিকভাবে অনুমোদন, পারমিশন। এর উপরে যদি গভর্নমেন্ট ওখানে সরাসরি কাজ করতে চায়, আমাদের যেহেতু একটা ফিল্ড ওয়ার্ক রয়েছে, আমরা আমাদের যাবতীয় লজিস্টিক সাপোর্টিং গভর্নমেন্টকে দিব। তখন গভর্নমেন্ট ইচ্ছা করলে আমাদের মাধ্যমে কাজ করতে পারবে। আর আরেকটা যে প্রশ্ন আমার কাছে, যে প্রশ্নটা আছে, ধরেন আপনারা যে ফাউন্ডেশন চালাচ্ছেন, ফাউন্ডেশন ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার সেবার আছে, ফাউন্ডেশন আপনাদের কারা কারা করছে বা কিভাবে আসছে? বর্তমানে সাপোর্টার বাংলাদেশি অনেক ভাইরা রয়েছেন, বোনেরা রয়েছেন, কর্পোরেট আমাদের প্রতিষ্ঠান রয়েছে, ডোনার নাম প্রকাশন ইচ্ছুক আমাদের সম্মানিত শ্রদ্ধেয় দাতা রয়েছে। একই সাথে বিদেশের কিছু অর্গানাইজেশন আমাদের সাথে ইতিমধ্যে পার্টনারশিপ ডেভেলপ হয়েছে। যেহেতু আমাদের 2019-এ এনজিও রেজিস্ট্রেশন হয়েছে, সো বিদেশি কোনো অর্গানাইজেশন বাংলাদেশে কাজ করতে চাইলে বাংলাদেশে একটা লোকাল এনজিও লাগে। সেক্ষেত্রে আমরা বেশ কিছু অর্গানাইজেশনের লোকাল পার্টনার, যার কারণে আমাদের ফান্ডিংটা বলা চল দুভাবে আসতেছে, একটা দেশীয় এবং এটা ইন্টারন্যাশনালি। ঠিক আছে। আরেকটা যে বিষয়টা আসলে সবার কাছে সবসময় খুব আগ্রহ, সেটা আসলে জানতে চাই আসলে যে সামাজিক কাজ আসলে নন প্রফিটেবল একটা অর্গানাইজেশন, এখানে আবার অনেক দেখা যায় সামাজিক সংগঠনের নামে কাজ করতে গিয়ে বাড়ি গাড়ি অনেক সম্পত্তির মালিক কিভাবে হয়, আসলে কেমনি কিভাবে পসিবল আসলে এটা কেন হয়? শুকরিয়া আদায় করছি। আমাদের জন্মগতভাবে চিটাগাং ভদ্রটা আমার বাড়ি, আমার বাবা জন্মগতভাবে আমাদেরকে বিল্ডিং ঘর বাড়ি করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি, এটা আল্লাহর কাছে অসীম মেহেরবানি। সো আমরা সেই
জন্মের পর থেকেই গাড়িতে চলতেছে আলহামদুলিল্লাহ, বাড়ি গাড়ি যা বলেন আলহামদুলিল্লাহ, এগুলো আমাদের নিজেদের কিছু অর্জন না, 35 সবগুলো প্রাপ্ত। তো এর মধ্যে যদি আপনি বলেন সংগঠনরা যদি এই ধরনের কিছু করে থাকেন, দুভাবে করতে পারেন। একটা হচ্ছে একটা এনজিও, যিনি চিফ প্রধান, ইন্টারন্যাশনালি এনজিও চিফ প্রধানগুলো হাই স্যালারি কিন্তু ওনারা ড্র করেন, তো উনি যদি বৈধভাবে করতে পারেন। আরটা হচ্ছে কি, আপনি যেটা হইতে দিচ্ছেন বা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে এই প্রজেক্টের টাকাগুলা দিয়ে করে কেউ হইতে করতে পারে। এটা হচ্ছে যে প্রজেক্টটা কারা ডেভেলপ করছে, ওনাদের পার্সপেক্টিভ কি, ওনাদের অতীত ইতিহাস কি, তার অবস্থান কি, সামাজিক অবস্থান কি, ব্যাকগ্রাউন্ড কি, ইতিমধ্যে কি কাজ করেছেন, এগুলো যদি আমাদের দাতারা কি অ্যানালাইসিস করে কাজ করেন না, তখন আমার মনে হয় ওনাদের টাকাগুলা কারো ব্যক্তিগত বাড়ি গাড়ি করার পিছনে যাবেন না, একদম টু দ্য পয়েন্টে রুট লেভেলে যে সমস্ত উপকার গ্রহীতারা অধীর আগ্রহে অসহায়ের মতো চাতক পাখির মতো চেয়ে আছে, টাকাগুলো ওদের কাছে যাবে ইনশাআল্লাহ। যারা ডোনার বা যারা ডোনেশন করতেছে তাদের উদ্দেশ্যে আপনার একটা বার্তা যদি আমি আমার সম্মানিত দাতাদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনি যেখানেই ডোনেট করুন কিন্তু দেখে শুনে দানটা করেন, এবং যারা সমাজের একদম একদম প্রান্তিক মানুষের জন্য অন্তর থেকে ভালোবাসা নিয়ে কাজ করছে, আপনি আপনার সহযোগিতাগুলো ওনাদের মাধ্যমে হস্তান্তর করতে পারবেন ইনশাআল্লাহ। আর এর মধ্যে তো আমরা দেখেছি আসলে ফিলিস্তিনের পাশাপাশি তুরস্ক গিয়েছেন, তুরস্কের একটু যদি আমাদেরকে বলতেন। দেখুন, আমি তুরস্কে যখন ভূমিকম্প হয় ফেব্রুয়ারি 6 তারিখ, তখন আমি ছিলাম ইংল্যান্ডে। আমার ইংল্যান্ড থেকে আমার প্রোগ্রাম ছিল ইতালি, স্পেন এবং ফ্রান্স। আবার ইংল্যান্ডে ব্যাক করার কথা বলে কিছু সংবর্ধনার আয়োজন করেছিল। যখনই তুরস্কে এসে করুণ বিল্ডিং গুলা ধ্বংসের কাহিনী আমরা দেখেছি, তখন আমি আর নিজেকে সম্পন্ন করতে পারিনি। আমি চিন্তা করলাম পকেটে 2-4 লাখ টাকা তো আছে, মানে ওই যে ঘোরাফেরার কাজে খরচ করার জন্য $2-3,000 তো এমনি থাকে, এগুলো না হয় এই তুরস্ক ভাষার জন্য খরচ করে আসবো। এবং আমার একজন মায়ের কথা যে উল্লেখ করছেন, আমার একজন পর্দার অন্তরাল থেকে আমাকে স্নেহ করে ভালোবাসে, উনি সবসময় প্রস্তুত থাকেন, বললেই একটা অ্যামাউন্ট দিয়ে দেন। আমি মনে করেছিলাম যে ওনাকে বললে কিছু টাকা হয়তো উনি দিবেন, $1,00,000 টাকা হয়তো উনি হয়তো দিতে পারবেন, এটা মনের মধ্যে একটা ইয়ে ছিল, ধারণা ছিল। তো মাকে বললাম, আর এদিকে আমি প্ল্যান শুরু করলাম আমি কিভাবে যাবো। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, মানুষজন অনেক সময় আমাকে জানতে চায় কিভাবে আপনি তুরস্ক ক্যাম্পে গেলেন, কোন সময় ভিসা লাগাইলেন, ভূমিকম্প হলো 6 তারিখ, 10 তারিখে আপনি পৌঁছালেন। বিষয়টা হচ্ছে কি, ওই সময় আমি ইংল্যান্ডের আমাদের যারা ভাইরা ছিলেন ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আমি তুরস্ক যেতে চাই। বললো যে তোমার তো বাংলাদেশি পাসপোর্ট, তোমাকে তো বাংলাদেশে ব্যাক করতে হবে, তুরস্কের আবেদন করতে হবে, 1 মাস খানেকের বিষয় আদি। তো ইনফরমেশন অভাব, আমি কারণ আমার ভিউয়ারদের জন্য জানাচ্ছি, এটা একটা ইনফরমেশন অত্যন্ত দরকারি। তো নেটে খুঁজে দেখলাম যাদের ইউএস এর ভিসা রয়েছে ওনারা চাইলে ই ভিসা পেয়ে যাবেন তুরস্কের, এবং আমি বিসমিল্লাহ করে দিলাম, দেখলাম যে টাকাটা পে করেছি, বলা হয়েছে 24 ঘন্টার মধ্যে ভিসা পাবো, উইদিন মিনিট ভিসা হয়ে গেছে। ভিসা হয়ে যাওয়ার পরে তারপর আমার ফ্লাইট ছিল ফ্রান্স থেকে, আমি ফ্রান্স থেকে যে তুরস্কে যাব, তুরস্ক কিভাবে কাজ করবো তখন খুঁজে ফিরে দেখছি, এবং আমাদের যারা ভিডিও আজকে দেখছে সবাইকে জানাতে চাই যে কাজগুলো করলে আল্লাহ যে পথ উন্মুক্ত করে দেয়, সমাজে ফ্রি করে দেয়, সৃষ্টির সেবায় আপনি এগিয়ে যাবেন, আল্লাহ তাআলা স্বয়ং স্রষ্টা আমাদের পথগুলো উন্মুক্ত করে দেবেন। তখন আমি চিন্তা করলাম আমার আশেপাশে কে আছে, দেখলাম আমার কিছু ভাইয়েরা স্কলারশিপ নিয়ে তুরস্কে পড়ালেখা করছে। আমি ওদেরকে নক করলাম, ওরা বললো যে ঠিক আছে আপনি এয়ারপোর্টের নামেন, সাবিয়া এয়ারপোর্ট, ইস্তাম্বুল এবং সাবিয়া দুটি এয়ারপোর্ট রয়েছে, তো এয়ারপোর্টের নামে এয়ারপোর্টে নেমে 10 মিনিট একটু হাঁটবেন, এই হেঁটে বাস উঠবেন, 1 ঘন্টা পরে আমাদের শহর আপনি আসবেন, রাত্রে থাকবেন, পরদিন আমাদের এনজিওসি নিয়ে যাবো। আল্লাহ তাআলার কি দয়া দেখুন, মানে অনেক অপরচুনিটি পাইছেন আসলে। দেখুন এইটা হচ্ছে আরো বিশাল অপরচুনিটি আল্লাহ আমার জন্য অপেক্ষা করে রেখেছেন। আমি ফ্লাইটে ফ্রান্স থেকে যে উঠেছি, আমি যে তুরস্কে যাব, আমার এই লাইনে 3 জন, আমি আইল সিটে বসেছি, আমি এবং পাশে একজন ভদ্র মহিলা, তার পাশে আরেকজন পুরুষ। আমার কি মনে হচ্ছিল এক ভালো লাগছিল না, ওই মোবাইলটা করে করাশি করতেছিলাম। পাশের ভদ্র মহিলা কি মনে করেছেন, উনি কিছুক্ষণ বলতে ওদিকে চলে গিয়েছেন। উনি চলে যাওয়ার পরে ওই যে উইন্ডো সিটে জানালার পাশে যে ভদ্রলোক বসে আছেন, উনি আমাকে কি বলতেছেন, আমিও ওদের কথা বুঝি না, উনি আমার কথা বুঝাচ্ছেন। পরবর্তীতে গুগল ট্রান্সলেট উনি ওপেন করলেন, উনি ওপেন করে জানতে চাইলেন তুমি যে কোনো শই পড়তেছো এখানে, হ্যাঁ, তুমি কোথায় যাবা? আমি বললাম যে আমি তুরস্কে যাবো। কেন যাবা? এই ঘটনা ভূমিকম্পদের ওদের সহায়তা যেতে চাই। ওই ভদ্রলোক বললেন যে আমি তো যাচ্ছি একই কাজে, আমার একটা অর্গানাইজেশন রয়েছে যারা ভূমিকম্পে যারা হতাহতদের কাজ শুরু করেছে। মূলত এই ভদ্রলোক হচ্ছে ফ্রান্সের নাগরিক, কিন্তু বাট তার অরিজিন হচ্ছে তুর্কি। আচ্ছা আচ্ছা। সো সে এখন যাচ্ছে, আমাকে বলতেছে তুমি চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে হবে। দেখুন ফ্লাইটে পরিচয়, ফ্লাইটে আমি এয়ারপোর্টে নামলাম ওনাকে নিয়ে, উনি আবার ভদ্রলোককে ফোন করলে যে ইংরেজি জানে, সে ভদ্রলোক আসলে আমাকে
আলাপ করিয়ে দিলেন। তো ওই ভদ্র বলে তুমি চাইলে এখন আমাদের কাছে চলে আসতে পারো, রাত বাজছে তখন 11টা। এইদিকে তো আমি আমাদের যে বাংলাদেশি ভাইদেরকে অলরেডি বলে রেখেছি আমি তোমাদের এখানে আসতেছি, ওদেরকে ফোন দিলাম যে ভাই এয়ারপোর্টে এই মানুষ পেয়েছি, যা এখন তো ওরা বলছে যেতে। আমাদের দেশীয় ভাইরা সঠিক চিত্রটা জানালেন যে দেখো এখানে এই অনেক বাটপাড়া থাকতে পারে, আপনাকে ক্ষতি করতে পারে। না আমি চিন্তা করলাম কোরআনের পর থেকে যে লোকের কাছে পরিচয়, সে আমার কি ক্ষতি করবে, সেটা হয়তো নিয়ে নিবে, এত নাথিং। আমি তাকে বললাম আচ্ছা ভাই আমি দেখি। আর ওদেরকে বললাম যে ভাই বিসমিল্লাহ, ঠিক আছে আল্লাহ ভরসা। দেখুন আমি এয়ারপোর্ট থেকে বের হতে না হতে গাড়ি হাজির, ওরা গাড়ি পাঠিয়ে দিয়েছে। কথা ছিল আমি 10 মিনিট হেঁটে বাসে যাব, 1 ঘন্টা শহরে যাব, আর সেই কার চলে আসছে। আমার লাগেজ আমাকে ধরার আগে তার লাগেজটাকে উঠে নিয়ে 15 মিনিট থেকে 20 মিনিট শুরু একটা বিল্ডিং এর সামনে আমি চলে আসলাম। গাড়ি থেকে নামতে নামতে শুটের বুটের লোকজন জুতা টুতা নিয়ে দাঁড়িয়ে আছে, নতুন শুটে পরে আমাদেরকে ওরা অভ্যর্থনা জানালেন, বললেন যে তোমরা এখন রাত 12টা বাজতেছে, ডিনার রেডি, তুমি আগে খেয়ে নাও। আমাদেরকে ডিনার করাই ওখানে উপরে এখন খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে, তুমি রাতে চাইলে থাকতে পারো। আল্লাহ তাআলা কতটুকু আসান করে দিয়ে। আমার কথা ছিল 1 ঘন্টা বাস করে আমি শহরে যাব, রাত ওখানে থাকবো, পরে জিওসি যাবো, কিন্তু আল্লাহ তাআলা আমাকে ইনস্ট্যান্ট ব্যবস্থা করে দিয়েছে। আমরা এখনো মনে পড়ছে রাত 12:30 ডিনার শেষ হয়েছে। আমরা ওদেরকে বললাম তোমরা তো অনেক রাত অপেক্ষা করেছো, আমাদের হাফ এন আওয়ার সময় আটকে দাও। সেদিন রাত্রে বসেই আমার মিটিং শুরু করে দিলাম, কারণ ভূমিকম্পে বিল্ডিং এর নিচে মানুষ চাপা পড়ে আছে, আর আমি এই মুহূর্তে আরামদায়ক খাওয়ার আর এসি রুম নিয়ে আমি বসে থাকলাম, চলবে না। রাত 1টা পর্যন্ত মিটিং করেছি, পরদিন থেকে দু অ্যাকশন। এটা ইস্তাম্বুল থেকে যেখানে ভূমিকম্পে ঘটনা ঘটেছে 1000 কিলোমিটার দূরে হাতায় মালাটিয়া। ওই 1000 কিলোমিটার হাতায় এয়ারপোর্ট অলরেডি কাজ করছে না। আমাদের বললাম মালাটি এয়ারপোর্টে গেলাম, এই ভদ্রলোক আমার সাথে সাথে আছেন, আল্লাহ তাআলা ম্যানেজ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ, অনেক সাপোর্ট দিয়েছেন। আমার পরে উনি আবার অনলাইন গাড়ি ঠিক করেছেন, এয়ারপোর্টে গাড়ি চলে আসছে, সেই গাড়ি নিয়ে পুরো যেখানে যেখানে ভূমিকম্প হয়েছে ওখানে আমরা ঘুরেছি। অনেক সুন্দর স্মৃতি। এবং ওদের কাছে বাংলাদেশের যে মেহমানখানা চট্টগ্রাম শহরে চলতেছে, আপনি হয়তো জানেন 2020 সাল থেকে প্রতিদিন দলমত ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য উন্মুক্ত মেহমানখানা। সেই মেহমানখানা তুরস্ক তো আমরা চালু করলাম আলহামদুলিল্লাহ। তুরস্কের যে ভাই বোন যারা ভূমিকম্পে নিহত হয়েছে, আহত হয়েছে, ওদের জন্য মেহমানখানা। আপনাদের যেটা চিটংয়ে যেটা মেহমানখানা যেটা আপনারা বলছেন, ওখানে প্রতিদিন কন্টিনিউ চলে? আলহামদুলিল্লাহ। অলমোস্ট কয়জন লোক ওখানে আসে? থেকে আমরা প্রাথমিকভাবে 200 জনের জন্য শুরু করেছিলাম, এখন অলমোস্ট 100 মতো থাকে আলহামদুলিল্লাহ প্রতিদিন। আচ্ছা, সর্বশেষ আরেকটা প্রশ্ন জানবো, সেটা হচ্ছে যে আপনারা যে সামাজিক সোশ্যাল ওয়ার্ক করেন, করতে গিয়ে আপনার কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় কিনা, যদি আমরা শর্ট ব্রিফিং করতে? দেখুন চ্যালেঞ্জ তো প্রতি মুহূর্তে আছে, আপনি ভালো কাজ করবেন চ্যালেঞ্জ। এই যে চিটাং মেডিকেলে আমি আজকে বাণিজ্যিক রাজধানীর একজন নাগরিক বাংলাদেশের, আমার মা বাবা আমার আত্মীয় স্বজন কেউ মারা গেলে লাশটা যে ধোয়া হবে কোনো আধুনিক গোসল করে নাই ছিল না, সেই কাঠের মধ্যে ফালাইয়া ধোয়ানো হইতো লাশ। আমরা চিটাং মেডিকেলকে আবেদন করলাম আমরা একটা আধুনিক লাশ গোসলখানা করবো। তৎকালীন ডিরেক্টর সাহেব অনুমোদন দিলেন, আমরা আমাদেরকে একটা খালি জায়গা দিয়েছে, সেই খালি জায়গার মধ্যে ঘর নির্মাণ করেছি। ইকুইপমেন্ট আধুনিক ইকুইপমেন্ট গুলো আমরা দিয়েছি, একদম আধুনিক টেবিল থেকে শুরু করে গর্ভাইটা থেকে সব দিয়েছি। যে মুহূর্তে সাইনবোর্ড লাগিয়েছি শেষ স্পর্শ নাম দিয়ে একটা লাইন নিচে আমরা লিখে দিয়েছিলাম, গরিব দুস্থদের জন্য কাফন সহ সম্পূর্ণ বিনামূল্যে। এই সাইনবোর্ড লাগানোর পর পরে শুরু হয়েছে চ্যালেঞ্জ। বাধা দিয়েছে কে জানেন? আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবে, পার্শ্ববর্তী মসজিদের ইমাম মুয়াজ্জিন আসে বাধা দেয় যে আপনারা এখানে এটা করা যাবে না। আমাদেরকে না পাইলে ওরা করছে কি, ডাক্তার সাহেবকে বুঝেছে যে মেডিকেলের সেবা তো সব বিনামূল্যে, এখানে আমার সাইনবোর্ড কেন লাগাবে, বাইরে সাইনবোর্ড লাগাবে। কারণ হচ্ছে সে আগে যে গোসলখানাটা আছে সেখানে ওই খাদেমে মুয়াজ্জিন গোসল করে 30,000 টাকা তারা একটা ধান্দা করে। এবার আমরা যেহেতু বিনামূল্যে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছি, তার ইনকামের মধ্যে বন্ধ। সে ডাক্তার সাহেবকে বুঝাইয়া যে বিনামূল্যে কেন লাগানো হয়েছে এটা ক্যান্সেল করেন। ডাক্তার সাহেব আমাদেরকে ইনস্টেড কিছু না বলে সাইনবোর্ডটা নামিয়ে ফেলেছে। এখন আমার কাছে মানুষের আমানত, টাকা দিয়েছে মানুষ আমানত, এই ঘরটাতে এমনি আসমান থেকে আসে নাই, এটা মানুষ আমানত। আমি সেটার জন্য হলে আপনি আমাকে অনুমতি দিয়েছেন, পারমিশন দিয়েছেন, আমাকে চালু করতে দেন। আমাদের লোকজন যদি কোনো অসাধু কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত হয় ক্যান্সেল করবেন। কোনো চালুই করতে পারলাম না, আপনি ক্যান্সেল করে দিলেন কেন? উনি কথাই শুনতে চাচ্ছেন না। আমি এডি কোর্টে গিয়েছি কেস করার জন্য, মনে পড়ছে আমার এখন তৎকালীন সময় ব্রিগেডিয়ার জেনারেলের বিরুদ্ধে আমি কেস করার জন্য এডি কোর্টে গিয়েছি। এডি সাহেব ব্রিগেডিয়ার জেনারেল নাম থেকে কেসটা নেন নাই, এবং সেই কেসের খবর পেয়ে তৎকালীন ডিরেক্টর হুমকি দিয়েছেন ডিজিএফআই কে দিয়ে আমাকে অ্যারেস্ট করাবেন। চ্যালেঞ্জ আপনি বলছেন, চ্যালেঞ্জের কথা শুনে আজকে গোপন কথা বলতেছি। আমি ওই আলহামদুলিল্লাহ থেমে থাকিনি, জীবন মৃত্যু তো একদিন আছেই। ঢাকায় গিয়ে হাইকোর্ট থেকে ওনাকে অগ্রিম নোটিশ পাঠিয়েছি। আপনি আমাকে প্রপারলি অনুমতি দিয়েছেন,
উইদাউট এনি কস্ট আপনি কেন ক্যান্সেল করবেন। সেইটা দেওয়ার পরে পরবর্তীতে একটা স্ট্যাটাসকো দিয়েছি, নিষেধাজ্ঞা দেওয়ার পরে আজ 2 বছর পরে আপনি এখন যে খুশি হবেন। বর্তমান ডিরেক্টর সাহেব যিনি আসছেন ইজ এ ভেরি গুড ম্যান, উনি এসে শুনেছেন যে এটা একটা ভালো কাজ, উনি বললেন যে এটা কেন দেরি করছেন, আপনি স্টার্ট করে দেন। বর্তমান ডিরেক্টর সাহেব যিনি রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল সাহেব, আলহামদুলিল্লাহ আল্লাহ সাপোর্ট দিয়েছে, তাইবা দান করুক, উনি এটা সাপোর্ট দিতে সাথে সাথে উন্মুক্ত করে দিয়েছেন। এবং ওনার অনুমতির কারণে এখন এই চট্টগ্রামে, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে আধুনিক গ্লাস গোসল করার সময় উন্মুক্ত আছে। ভিতরে ভিতরে দুই একটা হয়তো আছে, কিন্তু এই যে উন্মুক্ত সবার জন্য আসতে পারবে এবং গরিব দুস্থরা গোসল করাতে পারবে, এবং সেখানে আমরা সার্বক্ষণিক একজন মানুষ দিয়েছি। পুরুষের জন্য এখনো কি চলমান আছে? স্টিল নাও চলমান, আপনি এখন গেলে এখন পাবেন ইনশাআল্লাহ। ফোন নম্বর দিয়ে রেখেছি আপনার, পুরুষের জন্য পুরুষ, মহিলার জন্য মহিলা। আপনার আজকে ভিডিওর মাধ্যমে আপনার অন্তপক্ষে ইনফরমেশনটুকু জেনে রাখুন। 01841040542 এই নাম্বারে ফোন করলে আমাদের এখানে লাশটা আপনার নিতে দেরি, আধা ঘন্টার মধ্যে আমার লোক সেখানে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং যারা গরিব দুস্থ কাপড় সহ সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন। আর কেউ যদি উইলিংলি ডোনেট করতে চান, রিসিভ আছে, আলাদা অ্যাকাউন্ট করেছে আলহাজ সেন্ট্রাল ফাউন্ডেশনের অ্যাকাউন্ট, বেশ কিছু আমরা আলাদা আলাদা রেখেছি। মসজিদের জন্য মসজিদ ফান্ড, জাকাতের জন্য জাকাত ফান্ড, জেনারেলের জন্য জেনারেল ফান্ড, এবং এই শেষ স্পর্শের জন্য আলহাজ সেন্ট্রাল ফাউন্ডেশন শেষ স্পর্শ দিয়ে আলাদা একটা অ্যাকাউন্ট করেছি আমরা। ডোনেশন দিলে সেখানে চলে যাবে, সেখান থেকে স্টাফের বেতন থেকে শুরু করে যাবতীয় সবকিছু চলে যাবে, কাপড়ের কাপড় থেকে শুরু করে সমস্ত খরচ হবে সেখানে দেওয়া হবে। যে কোনো সময় গিয়ে শেষ স্পর্শের ইনকাম কি হয়েছে না হয়েছে দেখতে পারবো। সুন্দর চ্যালেঞ্জ খালি এক জায়গায় ছিল না। আপনি যদি চ্যালেঞ্জ বড় করেন, বাংলাদেশের ইতিহাসের প্রথম ভাসমান মসজিদ, আপনি হয়তো জানেন তৎকালীন সময় এমন কোন নিউজ চ্যানেল বাকি ছিল না রিপোর্ট করেন, ইনক্লুডিং বিবিসি প্রথম পর্যন্ত রিপোর্ট করতে বাধ্য হয়েছে। ওনারা ওদের আগ্রহী রিপোর্টটা করেছেন, যেহেতু জনগণ এটা নিয়ে খুব আগ্রহ ছিল। সাতক্ষীরাতে সেই যখন ভাসমান মসজিদ, আমি যখন নিজের চোখে দেখলাম, আপনারা তো অনলাইনে দেখেছেন, একদিন ইমাম সাহেব সাতক্ষীরা মসজিদে যেতেন, 3 মাস উনি সাতক্ষীরা মসজিদে গিয়ে ওই মসজিদটা পানি দিছে, মসজিদে দাঁড়ায় দাঁড়ায় আজান দিতেন, আবার সাঁতার কেটে চলে আসতেন। আমি সেই জায়গায় গিয়েছি মানুষকে খাওয়ানোর জন্য, মেহমানকে নতুন করার জন্য। আমি দেখছি কি জুমার দিন মানুষের নামাজ পড়তে গিয়েছে 40-50 জন মুসলিম মসজিদে, এক কোমর হচ্ছে একটু কোম্পানি দাঁড়ায় নামাজ পড়তেছে, রুকু সিজদা করার কোনো জায়গা নাই। তো আমি একটা নয়েজ করলাম, এখানে তো সমস্ত কিছু স্কুল কলেজ হাট বাজার নগদ হইতে পারতেছে, তাহলে ফরজ নামাজ মুসলমানের এই নামাজটা নগদ হলে অসুবিধা কি? আমরা তখনই বাংলাদেশের প্রথম ভাসমান মসজিদ, এই নৌকা মসজিদ নাম দিয়েছিলেন মসজিদ নোয়ার ইসলাম, এটা কাজ করার জন্য শুরু করি। তৎকালীন চেয়ারম্যান ও গত সরকারের ওই চেয়ারম্যান ছিল ক্যাডার, উনি গান মেনে চলাফেরা করতেন, উনি খবর শুনে বলতেন এই মসজিদ এখানে করা যাবে না, তারপরে এই মসজিদ করবেন, মসজিদ ভাইরাল হবে, এই মসজিদ এখানে করা যাবে না, ডিজির কাছ থেকে অনুমতি নেন, ইউর কাছ থেকে অনুমতি নেন, অনেক কাহিনী আমাদের করেছে, কিন্তু আমরা থেমে থাকিনি। আলহামদুলিল্লাহ তারা আমাদের পথঘাটকে সহজ করে দিয়েছেন। আমরা আরেকটা উপজেলায় এই নৌকা মসজিদ বানাইয়া নদীতে যেদিন উদ্বোধন করে সেদিন নিয়ে আসছি, ওই জায়গার মধ্যে নিয়ে এসে যখন আমি লাইভ দিয়েছিলাম, লাইভটা ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হয়ে যাওয়ার পর ওনার ওই ক্যাডার সাহেবের আর করার কিছু নাই। তো এই যে চ্যালেঞ্জ ভালো কাজ করতে গেলে এবং স্পর্শকাতর আপনি যদি কোনো একটা জায়গায় হাত দেন, চ্যালেঞ্জ আসবেই। তো আমি মনে করি ডিয়ার ভিউয়ার্স, আপনি যদি আল্লাহর উপর ভরসা রাখেন, বিশ্বাস রাখেন, আল্লাহ তাআলা তো তার সৃষ্টির সেবায় আছেনই, এবং আমরা যখন সৃষ্টির সেবায় কোনো কাজ হাতে নিব, আল্লাহ তাআলা আমাদের সহজ করে দেবেন, চ্যালেঞ্জগুলো সহজ হয়ে যাবে। এই ধরনের অসংখ্য চ্যালেঞ্জের হিস্ট্রি জানা আছে, সময়ের অভাব ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমাদের যেহেতু সময় কম, আরেকটা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে যারা সোশ্যাল ওয়ার্ক করতে আসবে বা ভবিষ্যতে যারা সোশ্যাল ওয়ার্ক করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি মেসেজ থাকবে যদি শর্টকাটে বলতেন? দেখুন, আপনি যদি সৃষ্টিকে ভালোবাসেন, স্রষ্টা আপনাকে সাহায্য করবেই। আমি একটা কথা বলি, দুটো মাত্র শব্দ, পথে পথ দেখায়, 3টে শব্দ, পথে পথ দেখায়। আপনি পথে নামবেন, পথ উন্মুক্ত হয়ে যাবে। মানুষজন আমাকে কষ্ট করে, আপনি এত টাকা কই পান, এত বাজেট কই পান, ঘুরতে গেছে টাকা। আমি বললাম না, সবকিছু আল্লাহর হাতে। যে রোহিঙ্গাদেরকে যখন বাসার জন্য নিয়ে যাচ্ছে, দেখুন আমরা ক্ষুদ্র একটা সংগঠন, আলহাজ ক্ষুদ্র একটা অর্গানাইজেশন, 120টা এনজিও কক্সবাজারে কাজ করছে। সেখান থেকে তৎকালীন সময়ের এনজিও, বরুর মহাপরিচালক সাহেব সবাইকে ইনভাইট করেছেন, 80টা এনজিও উপস্থিত। তৎকালীন সময়ের ডিজি মহোদয় বলছে, আমরা 100 জন রোহিঙ্গাকে বাসার জন্য নিয়ে যেতে চাই, কারা আছেন ওদেরকে একটু খাওয়াবেন। সবাই চুপচাপ। আমি একটা ক্ষুদ্র সংগঠনের দায়িত্বে আছি, আমি বিস্কুলে দাঁড়িয়ে গেলাম। কেন দাঁড়িয়ে গেলাম? রিজিকের মালিক রাজ্জাক। আমি বললাম যে আলহাজ ফাউন্ডেশন এই সেবা দিবে। আমি আবার আশ্চর্য হয়ে গেছেন, আপনারা 1 বছর থেকে খাওয়াবেন 100 জনকে? আমি আবার বললাম রিজিক আল্লাহর পক্ষ থেকে, ইনশাআল্লাহ চেষ্টা করবো। আমরা দাঁড়ানোর পর একে 18টা এনজিও দাঁড়িয়েছে। ইউনাইটেড নেশন ইউনিচে তখন সেখানে যায় নাই, ওরা ঘোষণা দিয়েছে ওই সময় তারা যাবে না। এই 18টা বাংলাদেশ অর্গানাইজেশন, 2-একটা বাইরের অর্গানাইজেশন আছে, দাঁড়িয়ে এই প্রথম কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। তো কাজ করার পরে আমরা রাত দিন পরিশ্রম করেছি, খাওয়া দাওয়া কিছু আমরা করেছি। দেখেন, এইটা হচ্ছে যে আমি ডিয়ার সকলের জন্য জানাতে চাই, পথে পথ দেখাই। আপনি কাজ শুরু করবেন,
আল্লাহ তাআলা কাজ সহজ করে দেবে। কিভাবে যে সহজ করে দেবে, এটা আপনি আপনার সামর্থ্য নিয়ে এগিয়ে আসবেন। আল্লাহ দেখবে আপনার সামর্থ্যটুকু কতটুকু আপনি ব্যয় করছেন। আপনি যদি পুরো শক্তি, সামর্থ্য, অর্থনৈতিক শ্রম, সময় সব দিয়ে দেন, আল্লাহ তাআলা বসে আছেন। উনি বলছেন আমার কথা কেউ চিন্তা করলো আমি ওখানে চিন্তা করি, আমার কথা কেউ জিকির করলো উনি আমাদের কথা জিকির করে, আমাদেরকে কেউ হেঁটে আসলে আমি দৌড়ে যাই। আমরা যে মানুষের সেবার দিকে যখন হাঁটি এসে আল্লাহ দৌড়ে আসেন, আমি জীবনে অনেক প্রমাণ। জেলা এনজিও কমিটির প্রধান সমন্বয়ক হয়েছেন, তো সেক্ষেত্রে আসলে আপনি কি কি পয়েন্ট আউট করতে পারছেন বা কোন কোন জায়গায় আসলে প্রবলেম হচ্ছে বা কি কি প্রস্তাব রেখেছেন? দেখুন, প্রত্যেকটা এনজিও আলাদা সাহিত্য প্রতিষ্ঠান। আমরা এখানে চেষ্টা করছি সকল এনজিও কে সমন্বয় করে মানবিক সেবাগুলোকে যাতে সুবিচার দেওয়া যায়। আজকেই এনজিও সমন্বয় সভার মিটিং ছিল, আমি ডিসি অফিস থেকে একটু আগে আসতেছি। আজকে আমি কয়েকটা প্রস্তাব দিয়েছি। এর মধ্যে একটা প্রস্তাব হচ্ছে চাহিদা কালেকশন এবং সমন্বয়। চাহিদা কালেকশন বলতে কি, আমি একটু খুলে বলি। যেমন আপনি কম্বল বিতরণ করছেন এখন শীতকালে, এখন সবাই করতেছে কি রেল স্টেশনে গিয়ে কম্বলগুলো বিতরণ করতেছে, ছবি ভিডিও তুলতেছে, বাস শেষ, ফেসবুকে দিয়েছে, ওরা দেখতে শেষ। দিস ইজ নট এন্ডিং। আপনি যাকে কম্বল দিয়েছেন আপনি হয়তো জানেন না সে এর আগে কম্বল পাইছে 3টা, আপনি হয়তো জানেন না আগামী দিন সে আবার আর গ্রুপে এসে কম্বল দিয়ে যাবে। আপনি জানেন না এই কম্বলগুলো সে বিক্রি করে গাঞ্জা খাবে, ইয়াবা খাবে। সেজন্য আমরা যদি একটু সমন্বয় করি, পুরো চিটগাংয়ের প্রত্যেকটা এলাকা থেকে কয়টা কম্বলের চাহিদা এলাকার প্রতিনিধিরা দায়িত্বশীলরা জানালো, সরকারি লোকজন তদন্ত করলো বা এনজিওরা দায়িত্ব পালন করলো, এবং কোন এনজিও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান উনি 500 টাকা কম্বল দিবে, 50 টাকা কম্বল দিবে, 1000 টাকা কম্বল দিবে, একটা সেলে জানাইলো, ওনাকে আমরা অ্যাসাইন করলাম, আপনি ওই এলাকাতে যান। ওনার কম্বলগুলো নিয়ে ওই এলাকাতে দেওয়া হলো। পরবর্তী আরেক গ্রুপ আসলো, ওনাকে বললো যে আপনি আরেক এলাকাতে যান, আপনি ওই এলাকাতে যান। এই যে একটা সমন্বয় করলে একজন একাধিক কম্বল যেরকম পাবে না, একই সাথে আপনার কোনো মানুষও বঞ্চিত হবে না। নাম্বার 2, আপনারা জানেন আমি একটা প্রস্তাব দিয়েছি, এটা আমি 2-3 বছর আগে মিটিং বলেছিলাম, তখন আমার কথা কেউ শুনেনি। আবার আজকে সুন্দর করে একদম ডিটেলস আকারে জানিয়েছি ডিসি অফিসে। সে প্রস্তাবটা হচ্ছে, দেখুন এই জেলা প্রশাসন থেকে তৎকালীন এমপিরা বিভিন্ন ধরনের ফান্ড বরাদ্দ নিত, 3 টন 5 টন চাল, এই সেই কাবিকা বিভিন্ন ধরনের ফান্ডে বরাদ্দ নিয়ে ওনারা বিতরণ করতেন। আমি একটা প্রকল্পে নিজে জড়িত ছিলাম। আমার এলাকার এক বিষয়ে ওই যে 5 টন চাল বরাদ্দ নেবেন, আমি ওনাকে হেল্প করেছিলাম। এই যে বিভিন্ন জায়গাতে অনুমোদন নিতে গিয়ে অনেকগুলো ডকুমেন্ট আপনাদেরকে সাইন করতে হয়েছে, কিন্তু আনফরচুনেটলি অপ্রিয়সত্য হচ্ছে আমি এই 5 টন চালের জন্য অনেক ডকুমেন্ট জমা দিয়েছি, কিন্তু চালগুলো যে বিতরণ করেছি কোনো রিপোর্টিং নেই, কোনো কারা দিলাম কোনো রিপোর্টিং নেই। সেজন্য আজকে আমি আবার নতুন করে প্রস্তাবটা দিয়েছি, মাননীয় ডিসি মহোদয় আপনি দেন, বিতরণ করেন, কিন্তু সাথে সাথে স্থানীয় লোকাল একটা এনজিও বা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে অ্যাসাইন করে দেন যে আপনি যে বিতরণ করতেছেন 10 কেজি করে চাল একজনকে দিবেন, তার একটা আইডি কার্ড নেন, তার একটা মোবাইল নাম্বার নেন, ইনফরমেশন কালেক্ট করেন, আপনি ডিসি অফিসে এনজিও সেলে জমা দেন। তো ওখান থেকে সরকারও দেখবে যে এই এলাকাতে কি কাজ হয়েছে, কারাগার উপকার ভুগি। না হলে আপনি সারা বছর মানুষেরা দিলেন, মানুষ আমরা তো কিছুই পাইনি, কিছু করলাম না, বাট যে এভিডেন্সটা আগের এমপিরা হয়তো করেননি, বা অনেকে এটাকে নিয়ে লুটপাটও করেছেন। আমি দুঃখিত শব্দের উচ্চারণ করতে গিয়ে, কারণ আমরা শুনেছি বা কিছু কিছু দেখেছি যে এই যে বরাদ্দটা হয়েছে, বরাদ্দটা আবার এক শ্রেণীর অসাধু কর্মকর্তাদের সমন্বয়ে চালটা নেন নাই, টাকা নিয়ে ফেলেছেন, 15,000 টাকা করে কমাইতে টাকা নিয়ে ফেলেছেন। ওই আর চাল দেখা নাই, কাগজে কলমে চাল নেওয়া হয়েছে, টাকা নিয়ে টাকাগুলো আবার যেখানে যেখানে দিয়েছেন বা খরচ করেছেন ওনাদের এখতিয়ার। সো সেজন্য স্থানীয় স্বেচ্ছাসেবী বা এনজিওদেরকে যদি সমন্বয় করা হয়, দায়িত্ব দেওয়া হয়, আমরা পলিসিটা ডেভেলপের বিষয়ে কথা বলেছি, তাহলে মানুষ প্রত্যেকটা উপকারভোগী তালিকাটা থাকলো, গভর্নমেন্ট কি করেছেন, কে কি পেয়েছেন, এই সমস্ত বিষয়গুলো থাকলো। এবং আপনি জানেন আমরা এই যে এই এনজিও সমন্বয় হওয়ার পর আগে একটা প্রস্তাব ছিল যে অ্যাপস ডেভেলপমেন্ট, একটা এনজিওদের নিয়ে আমরা একটা অ্যাপস ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি, ওয়েবসাইট ডেভেলপ হয়েছে। তো সামনে এনজিওদের জন্য অ্যাপস চলে আসবে। চিটাগং শহরে কোন এনজিও কাজ করছে, আপনি জাস্ট করে অ্যাপসটা ডাউনলোড করলে পেয়ে যাবেন কোন এনজিও কি সেবা দিচ্ছে, আপনার কি সেবাটা লাগবে, সেই সেবাটুকু ওই এনজিওর কাছে যাতে নক করতে পারেন, ইজিলি নাম্বার, ফোন নাম্বার বের করে চলে আসবে। এগুলো হচ্ছে আমাদের প্রাথমিক স্টেপ। ভবিষ্যতে আল্লাহ তাআলা যার কিছু সেবা করার সুযোগ দেন, আল্লাহ যদি সেই জ্ঞান প্রতি কিছু দেন, তখন আর আল্লাহ আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সর্বশেষে আপনার কাছে যে প্রশ্নটা থাকবে, আপনি যেহেতু আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের দায়িত্বে আছেন,
এই ব্যাপারে যদি একটু ব্রিফিং করতেন, বা কিভাবে মানুষ আসলে সেবা আপনাদের কাছে পাবে, বা কিভাবে আপনাদের লোকেশনটা কোথায়? বা অনেক ধন্যবাদ ডিয়ার ভিউয়ার্স। আলহাজ শামসুল ফাউন্ডেশন যেখানে প্রতিদিন দলবদ্ধ ধর্মবন্ধ লিঙ্গ নির্বিশেষে একটা খাওয়ার প্রোগ্রাম চলতেছে মেহমানখানা, প্রতিদিন দুপুর 2টা বাজে মেহমান করতে থাকে, এবং একটা হ্যালো হসপিটাল চলতেছে, প্রতিদিন বিনামূল্যে চিকিৎসা চলতেছে। এবং এই চিকিৎসার মধ্যে আমরা একটা অ্যাড করেছি সম্প্রতি, কারো যদি সিজার অপারেশন হয়, সিজার অপারেশন আমরা অ্যাডভাইস করি না, কিন্তু দেখা যাচ্ছে একজন ব্যক্তি সিজার অপারেশন বাধ্যতামূলক, ওনার যদি উনি যদি কোনো সরকারি মেডিকেলে গেলে 10-12 হাজার টাকা, বেসরকারি মেডিকেলে গেলে 20-30,000 খরচ হয়ে যাচ্ছে। এই ধরনের আজকে সিএমটিভির যত ভিউয়ার দেখছেন, কোনো যদি অসহায় ব্যক্তি থাকেন, নারী থাকেন, আমাদের সাথে যোগাযোগ করবে হ্যালো হসপিটালে, সম্পূর্ণ বিনামূল্যে সিজার অপারেশনের বিষয়ে আমরা এখানে করবো। এই সকল সেবা এবং মুসাফিরখানা রয়েছে। মুসাফিরখানাটা হচ্ছে চট্টগ্রাম শহরের নাগরিক অতিথি পরায়ণ, আমরা অতিথি পরায়ণ আলহামদুলিল্লাহ। তো এই চিটাগাং শহরে যদি কেউ মেডিকেলে সেবা নিতে আসেন, গভর্নমেন্ট মেডিকেল সেবা নিতে আসেন, বা কেউ যদি চাকরি ইন্টারভিউ দিতে আসেন, যার চাকরি নেই, তার পকেটে পয়সা নেই, অথবা কেউ যদি বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে আসেন, চিটাগাং শহরে 1-2 দিন থাকার জন্য জায়গা লাগবে। আমাদের আলহাজ শামসুল ফাউন্ডেশন মুসাফিরখানা রয়েছে। এই মুসাফিরখানা আপনি বিনামূল্যে থাকতে পারবেন। এই মুসাফিরখানা, হ্যালো হসপিটাল, মেহমানখানা বা পার্শ্ববর্তীতে ফাউন্ডেশন পরিচালিত চট্টগ্রাম শহরের বিখ্যাত আলহুয়ার মহিলা মাদ্রাসা, সকল কার্যক্রমগুলো চিটাগাং শহরের চান্দগাঁও থানাধীন গোলাম আলী নাজিম বাড়ি অবস্থিত। আলহামদুলিল্লাহ, আমি সবাইকে অনুরোধ করবো সেবা পেতে আসবেন, সেবাকে বাংলাদেশ ব্যাপী বিস্তৃত করার জন্য আসবেন। যে শেষ স্পর্শ লাশ গোসলখানায় চিটাগাং আমরা বীজ বপন করেছি, বাংলাদেশের 64টা জেলায় আমরা এই লাশ গোসলখানা করতে চাই। ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন, সিলেটে এবং কক্সবাজারে একটা কমিটমেন্ট আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। বাকি জেলাগুলোতে প্রত্যেক জেলা থেকে একজন করে দায়িত্ব নেন, ইনশাআল্লাহ কারিগরি সেবাগুলো আমরা দিব। এই সেবাগুলো আমরা দিতে চাই সম্মিলিতভাবে। নিঃসংকোচিত আমাদের সাথে যোগাযোগ করবেন। আলহাজ শামসুল ফাউন্ডেশন ফেসবুকে দিলে চলে আসবে। আমার নাম দিল মোহাম্মদ নাসিরউদ্দিন, MBHMMAD, লিখতে NSIR উদ্দিন, হোটেলে চলে আসবে, পেয়ে যাবেন। নিঃসংকোচিত যোগাযোগ করবেন। ধন্যবাদ আপনাকে। আপনাদের সর্বশেষ আপনি আমাদের সিএনটিভি টক শোতে এসেছেন, আমাদের অডিয়েন্স যারা কলা কৌশলী তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। আমি সিএনটিভি কলা কুশলী সবাইকে একটু জানাতে চাই, একটা মিডিয়া কিন্তু বিশাল ভূমিকা রাখতে পারে। একটা মিডিয়া চাইলে নাচে গানে ভরপুর দিয়ে এন্টারটেইন করতে পারে, আবার একটা মিডিয়া চাইলে এই যে মানবিক সেবাগুলোকে আপনি নিয়ে আসলেন, হাইলাইটস করলেন, আমাদের ভুল ত্রুটিগুলো আপনারা ধরিয়ে দিলেন। একটা মিডিয়া চাইলে সমালোচনা করতে পারে, আবার একটা মিডিয়া চাইলে আমাদের উৎসাহিত করতে পারে, ভাই আপনার এই জায়গার মধ্যে এই প্রবলেমটা মনে হচ্ছে, এটা একটু কারেকশন করে নেন। আমরা মনে করি আপনাদের এই মিডিয়াটা, আপনি চাকরি করেন, চাকরির সাথে যদি একটু নিয়মটা একটু পাল্টান, সবটা পেয়ে যাবেন যে আমি মানুষের সেবায় সিএনটিভিতে আছি, নাথিং মোর। আপনার কাজে একই, বেতনে একই, কিন্তু কিছু বেতন আপনি আল্লাহর কাছ থেকে পেয়ে যাবেন। তাহলে একটু সেবাটা চেঞ্জ রাখবেন, এটাই সকলের কাছে আবেদন। ধন্যবাদ দর্শক, আজকে আমাদের প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি। আবারও কোনো প্রোগ্রাম, আমাদের কোনো একটা অতিথি নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।